সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজ ২রা ফেব্রুয়ারি। আমাদের আজকের পাবনা টিভির আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, পাবনা ৪ জাতীয় সংসদ আসন ৭১, এই আসনের জনগণের আশা আকাঙ্ক্ষার যে প্রত্যাশা জনপ্রতিনিধিদের কাছে, সেই সব নিয়েই আমরা খোলামেলা আলোচনা করব। বিশেষ করে আমাদের ব্যবসায়ী সমাজ, শিক্ষক সমাজ, চিকিৎসা সমাজ, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ, জলবায়ু ইত্যাদি সামগ্রিক কৃষি ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে আটঘরিয়া ঈশ্বরদীর অগ্রগতি, আটঘরিয়া ঈশ্বরদীর উন্নয়ন, এই বিষয় নিয়ে আমরা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে আমরা খোলামেলা আলোচনা করব। আসন্ন নির্বাচনে যে আসছে, সেই নির্বাচনে আমরা একজন যোগ্য প্রার্থীকে খুঁজে নিব, যারা আমাদের ঈশ্বরদীকে, আটঘরিয়াকে তিলোত্তমা ঈশ্বরদী হিসেবে রূপান্তরিত করবেন। এই জন্যই আমরা সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষের পক্ষ থেকে, প্রতিনিধিদের পক্ষ থেকে আগামী ৬টি পর্ব করব। আজকে তার প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা আজকে আলোচনার জন্য অংশগ্রহণ করেছি ৯০-এর গণ আন্দোলনের তুখোর ছাত্র নেতা, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি জননেতা জনাব রেজাউল করিম শাহিন ভাই। শাহিন ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এবং আপনাকে এত ব্যস্ততার মাঝেও আমরা আপনাকে আজকে পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আরেকজন গেস্টকে আমন্ত্রণ জানাচ্ছি, ঈশ্বরদীর সন্তান, সে কৃষিবিদ এবং তুখোর ছাত্রনেতা, শেরেবাংলা এগ্রি বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় আবু বকর সিদ্দিক স্যারের সন্তান, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনামকে আমন্ত্রণ জানাচ্ছি। এনাম, তোমাকে ধন্যবাদ, শাহিন ভাইকেও ধন্যবাদ। এনাম, ধন্যবাদ। তুমি অনেক অসুস্থ আমি জানি, তারপরেও আজকে সময় দিয়েছো, এই জন্য আমরা কৃতজ্ঞ। আজকে পাবনা টিভির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। আমন্ত্রণ জানাচ্ছি আরেক ছাত্রনেতা, তুখোর ছাত্রনেতা, যখন ঈশ্বরদী সরকারি কলেজের ভিপি ছিলেন শাহিন ভাই, সেই পরিষদেরই সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সাহিত্য সংস্কৃতি সহ সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহিন উদ্দিন শাহিন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। সাথে পাবনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজন মানুষের জন্য অপেক্ষা করব, যদি লিংকে পেয়ে যায় আমরা কথা বলছি। উনি চেষ্টা করছেন লিংকে। জনাব এস আলমগীর, যিনি বিশিষ্ট ব্যবসায়ী এবং ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক। আমরা আলোচনায় চলে যাব। আমরা মূলত যে কথাটা প্রথম থেকেই বলছিলাম, যে আমাদের ঈশ্বরদীর মোট আটঘরে ঈশ্বরদী ৭১ জাতীয় সংসদ আসনে পাবনা ৪ মোট ভোটার হচ্ছে ৪,৪০,১৬৮ জন। এর মধ্যে ঈশ্বরদীর ভোটার হচ্ছে 2,93,461 জন, পুরুষ ভোটার 1,47,289 জন, মহিলা ভোটার 1,46,168 জন এবং তৃতীয় লিঙ্গের আছে 4 জন। আটঘরিয়ায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে 1,46,707 জন, পুরুষ ভোটার হচ্ছে 74,154 জন, মহিলা ভোটার হচ্ছে 72,551 জন, তৃতীয় লিঙ্গের হচ্ছে 2 জন। মোট ভোটার হচ্ছে 4,40,168 জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 2,21,443 জন, যা পার্সেন্টেজ হচ্ছে 50.30%, এবং মহিলা ভোটার হচ্ছে 2,18,719 জন, যার পার্সেন্টেজ হচ্ছে 49.68%। এবং এই টোটাল ভোটারের 42% হচ্ছে ইয়াং জেনারেশন।
ইয়াং জেনারেশন মানে আমরা যারা বলছি যে 18 বছর থেকে 42 বছরের মধ্যে। এবং এই জনপদে মোট লোক সংখ্যা হচ্ছে অনেক বেশি থাকেন। আপনি জানেন যে ঈশ্বরদী একটি শিল্প নগরী, যেই নগরীতে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে ইপিজেড, রেল স্টেশন, শিল্প কলকারখানা, নানাবিধে সুগার ক্রপ, সব ধরনের কলকারখানা আছে। এবং পাশাপাশি আটঘরিয়াতেও একটা কৃষি বিপ্লব ঘটেছে, যেখানে সবজি থেকে মাছ থেকে উৎপাদন হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে নগরায়ন হচ্ছে, এই নগরায়নে আমাদের যোগ্য প্রার্থিতা বাছাইয়ের মতো আমরা শিল্প, সংস্কৃতি, সাহিত্য সব সেক্টরে আমরা চাই যে একটি তিলোত্তম নগরী করতে। এ বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানাচ্ছি 90-এর গণ আন্দোলনের তুখোর ছাত্র নেতা, যিনি সবসময় আমাদের পাশে ছিলেন, মাঝখানে কিছুটা সময় একটা ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি কারাভোগ করেছেন, এবং সবসময় যিনি মানুষের পাশে থাকেন, আমাদের সবার প্রিয়, যাকে আমরা ভিপি শাহিন ভাই নামে চিনি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি জনাব রেজাউল করিম শাহিন ভাইকে আপনার প্ল্যানিং বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ পাবনা টিভিকে, ধন্যবাদ শ্রোতাদেরকে, সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমি, আপনারা জানেন, শারীরিকভাবে একটু অসুস্থ। এখন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দল তাদের যে ম্যানিফেস্টো তারা তুলে ধরবেন। তারা ইতিপূর্বে বিভিন্ন জন বিভিন্ন কথাবার্তা বলছেন, বিভিন্ন প্রার্থীরাও বিভিন্ন কথাবার্তা বলছেন, বিভিন্ন তাদের পরিকল্পনা তুলে ধরছেন। আমরা ঈশ্বরদীর মানুষ, আপনারা জানেন ঈশ্বরদী ব্রিটিশ আমল থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শহর। যদিও এটি উপজেলা শহর, অনেক জেলা শহরের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। আপনি ইতিপূর্বে বলেছেন যেখানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী ইপিজেড, রেলের জংশন, পশ্চিমাঞ্চলের রেলের বিভাগীয় কার্যালয় সহ সুগার ক্রপ, যেটা ইক্ষু গবেষণা কেন্দ্র নামে পরিচিত। আমাদের এখানে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, যেটি হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্র। বাংলাদেশে আরেকটি যে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে তাঁত, এটা সিল্ক, যেটা সুতাদারি, হ্যাঁ এটাই আছে। আমাদের এখানে তাঁত শিল্প আছে, বেনারসি পল্লী সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। আসলে মূল বিষয় হচ্ছে যে আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের ঈশ্বরদীর যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থান দিয়ে যতটুকু হওয়ার উন্নয়ন বা এটার ভৌগোলিক অবস্থানের কারণ হয়েছে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা যারা ইতিপূর্বে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, তারা কিন্তু ঈশ্বরদীর দিকে সেইভাবে কিন্তু তারা নজর দেন নাই। ঈশ্বরদী অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ জায়গা। ঈশ্বরদী উত্তরে একসময় বলা হতো উত্তরবঙ্গের প্রবেশদ্বার। আজকে ঈশ্বরদী নানাভাবে অবহেলিত। আমরা যেহেতু একটি দল করি, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শুধু ঈশ্বরদীকে না, পুরা বাংলাদেশকে নিয়ে একটি কর্ম পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন। তিনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখেন, সেই বিশাল গণসম্বর্ধনায় তিনি কিন্তু বলেছে, আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ ড্রিম। সে একটি স্বপ্ন দেখে, একটি পরিকল্পনা করেছে, সেগুলো বাস্তবায়ন করতে চাই। তারই আলোকে আমরা ঈশ্বরদী, যে আপনি যে কথা বলেন, ঈশ্বরদী যে সমস্যাগুলা, ঈশ্বরদী কৃষি, একটি কৃষি নির্ভরশীল এলাকা। এখানে প্রচুর সবজি উৎপাদিত হয় ঈশ্বরদী আটঘরিয়ার মাটিতে। আমাদের এখানে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে সেরা যে ফল লিচু কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন হয় ঈশ্বরদীতে এবং অত্যন্ত সুস্বাদু। তো সেখানে আমরা মনে করি কৃষিতে যে নির্বাচিত হোক, যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, এদেশের জনগণ যাদেরকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবেন,
আমরা তাদের কাছে আহ্বান, যে সমস্ত প্রার্থী রয়েছে আমরা প্রার্থীদের কাছে আহ্বান করব যে ঈশ্বর দিতে যে কৃষকের এই সমস্যা, যে উৎপাদিত পণ্য এগুলা সংরক্ষণ করার জন্য একটা হিমাগার অত্যন্ত প্রয়োজন। আমরা ইতিপূর্বে আমাদের প্রার্থী সরি আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাব হাবিবুর রহমান হাবিব ভাইকে বলেছি, যেহেতু এটি কৃষি নির্ভর একটি অঞ্চল, এই অঞ্চলে কৃষকের যে সমস্যা, এই সমস্যাগুলো লাঘব করার জন্য যে পরিকল্পনা সেগুলা হাতে নিতে হবে। তিনি সেদিনকে আপনারা শুনেছেন, ঘোষণা দিয়েছেন 2-1 দিনের মধ্যেই তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। আমরা আশা করি, বিশ্বাস করি তিনি ঈশ্বরদীর যে বাস্তব সমস্যা যেগুলো রয়েছে সেগুলোর আলোকেই তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। দলের একটি রাষ্ট্রীয়ভাবে ইশতেহার থাকবে। আমরা যারা ঈশ্বর দিয়ার ঘরের মানুষ, আমাদের যে সমস্ত সমস্যা রয়েছে, যে সমস্যাগুলা কিভাবে আমরা করতে, আমাদের পরিকল্পনা কি, এগুলা আমরা আমাদের প্রার্থী নির্বাচনী ইশতেহারের মাধ্যমে 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। একদম তাই। যে কথাটা বলছিলেন যে শাহিন ভাই, যে আমাদের এই অঞ্চলটা হচ্ছে খুবই একটা প্রোডাক্টিভ, যেটা শিল্প ক্ষেত্রে বলেন, কিন্তু আমরা একটা দীর্ঘ সময় একটা যোগ্য নেতৃত্ব বা একটা ন্যাশনাল ফিগারের আন্ডারে যে আমাদের এই সোসাইটিটাকে যে এগিয়ে নিয়ে যাবেন, সেই যোগ্য নেতৃত্বটার খুবই অভাব। আগামী নির্বাচনে জনগণ, ঈশ্বরদী আটঘরিয়ার জনগণ যোগ্য প্রার্থীকে বেছে নেবেন। তো আমি এই মুহূর্তে শাহিন ভাইকে আবার আসবো। আমরা এই মুহূর্তে আমি কৃষিবিদ জনাব মনিরুল ইসলাম এনাম, যিনি একজন কৃষিবিদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। পাশাপাশি উনি জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক। তো ঈশ্বরদীর সন্তান, আমাদের শ্রদ্ধেয় প্রয়াত শিক্ষক অধ্যাপক আমাদের আবু বকর সিদ্দিক স্যারের সন্তান। বন্ধুবর, এনামকে ঈশ্বরদীর প্ল্যানিং নিয়ে, বিশেষ করে এগ্রোটাকে আরো কিভাবে পরিকল্পিতভাবে ডেভেলপ করা যায়, এই বিষয়ে আপনার একটু মতামত আমরা চাইছি। আমি এই ফাঁকে একটু কথা বলতে চাই, জি যদি অনুমতি দেয়। সেটা হচ্ছে যে জি শাহিন ভাই। এনাম যেহেতু এই এগ্রিকালচার, সে একজন কৃষিবিদ, তিনি আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন। আমি এনামের কাছে একটি বিষয় আবেদন করব যে এনাম যেন এই ঈশ্বরদীকে কৃষি নির্ভরশীল করার জন্য যে সমস্যা কিভাবে সমাধান করা যায়, সেই জন্য তিনি যেন একটি পরিকল্পনা উপস্থাপন করে। হ্যাঁ আমাদের যে প্রার্থীর কাছে আমি আশা করব তিনি একটি পরিকল্পনা উপস্থাপন করবে। হ্যাঁ এটা আমার দিক থেকে এনামের কাছে একটা মানে আবেদন। হ্যাঁ জি, আসসালামু ধন্যবাদ। এনাম, আলাইকুম। জনাব এনাম, আমাকে শাহিন ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে যেহেতু আপনি একজন কৃষিবিদ, জি ঈশ্বরদীর প্রোডাক্টিভিটি, এটা সংরক্ষণ এবং বাজার ব্যবস্থা ইত্যাদি নিয়ে আপনি একটু কথা বলবেন। আমরা শুনবো আপনার কথা। শাহিন ভাইকে ধন্যবাদ। শাহিন ভাইয়ের সাথে হয়তো সামনাসামনি অনেক দিন পরে, কয়েকদিন আগে মাজারে দেখা হয়েছিল। আর আরেকজন আছে আমাদের বন্ধু শাহিন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আগামী দিনের বাংলাদেশ হবে কৃষি নির্ভর বাংলাদেশ। আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ। তো আগামী দিন বাংলাদেশে 2টা এক্সপোর্ট জোন আছে, একটা হলো গার্মেন্টস শিল্প, আরেকটা হলো মানুষ জনশক্তি শিল্প। 3rd জোন হিসাবে কিন্তু বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে কৃষিকে অগ্রাধিকার দেওয়ার জন্য। তো আমাদের ঈশ্বরদী কিন্তু একটি সম্ভাবনাময় এলাকা, বিশেষ করে কৃষির জন্য। কারণ আমাদের সারা বাংলাদেশে যে আখ উৎপাদন হয় তার রিসার্চ, তার ভ্যারাইটি কিন্তু উদ্ভাবন হয় আমাদের ঈশ্বরদী থেকে, সুগার ক্যান থেকে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। তারপরে আমাদের যে কৃষি গবেষণা, তুঁত শিল্প, তাঁত শিল্প, এগুলো সবই কিন্তু ঈশ্বরদী থেকেই আমরা উৎপাদন করি। তা আমাদের কিন্তু ঈশ্বরদীর একটা বড় ঐতিহ্য আছে লিচু, কিন্তু লিচুটা কিন্তু আমরা সংরক্ষণ করার না কারণে কিন্তু কৃষকরা তার মূল্য পাচ্ছে না। তা আমাদের আগামী দিনের
আমাদের ঈশ্বরদীর যারা অভিভাবক হবে, যারা ঈশ্বরদীর জনপ্রতিনিধি হবে, দীর্ঘ 16 বছর যারা জনপ্রতিনিধি ছিল, তারা কিন্তু ঈশ্বরদাকে সেইভাবে মূল্যায়ন করতে পারে নাই, ঈশ্বরদীকে এগিয়ে নিয়ে যেতে পারে নাই। না পারার কারণেই কিন্তু আজকে ঈশ্বরদী পিছনের দিকে আছে। আসলে কিন্তু ঈশ্বরদী আরো সামনের দিকে এগিয়ে যেত। আমরা যখন ঢাকাতে বিভিন্ন জায়গায় যাই, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতেই ঈশ্বরদীর মানুষ কিন্তু বহুত ভালো ভালো জায়গা আছে। এনামকে আমরা একটু কানেকশন আমরা কিন্তু এটা পারছি না। তা আমি আশা করব আমাদের আগামী দিনের জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী, উনি তার ইশতেহারে আমি তাকে অনুরোধ করব কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য, যেটার মাধ্যমে আগামী দিনে ঈশ্বরদী এগিয়ে যাবে। আমাদের যে লিচু উৎপাদন হয়, এই লিচুটা আমরা যদি সংরক্ষণ করতে পারি, শাহিন ভাই যে কথাটা বলেছে, আমরা একটি আধুনিক হিমাগার দরকার। যদি আধুনিক হিমাগার করতে পারি, তাহলে কিন্তু আমাদের কৃষকের উৎপাদিত ফসল, শুধু লিচু না, আমাদের ঈশ্বরদী কিন্তু শাকসবজিও কিন্তু ব্যাপক হয়, এগুলো কিন্তু ঢাকা পর্যন্ত চলে আসে। কিন্তু এরা সংরক্ষণ করা না কারণে ঢাকাতে যখন দেখা যায় যে আপনার বাঁধাকপি, ফুলকপি, এই যে সিম 200 টাকা কেজি বিক্রি এনামকে আমরা হচ্ছে একটু কানেক্টিং সমস্যার কারণে আমরা মিস করছি। যে কথাটা এনাম সাহেব বলছিলেন যে লিচু ফুল বলে না, গাজর বা সবজি যে কোনো জিনিসই এখন সংরক্ষণ বা করে, কারণ আমাদের 40% প্রোডাকশন মানে অল্প থাকতে, ছোট থাকতে নষ্ট হয়ে যাচ্ছে এখন, বা ঈশ্বর। যেটা ঝরে পড়ছে, এই ঝরে পড়া প্রোডাক্টটাকেও ও আবার কিন্তু সরি 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 হ্যাঁ সরি হ্যাঁ শাহিন ভাই, একটু সরি। হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ মনে হয় যে এই লিচু শিল্পটাকে আমাদের যেহেতু বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশের এগ্রিকালচারকে আগামী দিনে ব্যাপক গুরুত্ব দিবে, কৃষি নির্ভর বাংলাদেশ গড়ার একটা সে প্ল্যান করছে। আমার মনে হয় যে লিচুটাকে ওটার মধ্যে যদি আমাদের যে জনপ্রতিনিধি হবে, সে যদি এটার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে, শুধু যদি একটা বড় হিমাগার আধুনিক করে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা নিয়ে আমরা একটা ব্যাপক সম্ভাবনা দেখতে পারি এবং আমাদের জাতীয় অর্থনীতিতেও কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেরকম চীনের মানুষের কিন্তু দুঃখ হুয়াঙ্গ নদী, আমাদের দুঃখ কিন্তু রেলগেট। আমরা রেলগেটে গেলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকি। তা আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটি ঈশ্বরদের জন্য। আমার মনে হয় যে এই রেলগেটটাকে আমরা যদি ফ্লাইওভার করে অথবা নিচে আন্ডারগ্রাউন্ড যেটাই হোক, এটা দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের করে দিতে পারে, তাহলে ঈশ্বরদের মানুষের জন্য একটি ব্যাপক উপকার হবে। দেখেন আমাদের যে ওভারব্রিজ আছে, আমরা ওই পার থেকে এই পার, এই পার থেকে ওই পারে যে যাই, বিশেষ করে শাহিন ভাই কিংবা আমরা যারা এখন আমরা হেঁটে ওঠার পরে কিন্তু হাঁপিয়ে যাই, তাহলে মুরব্বীরা কিন্তু উঠতে পারে না। তা আমরা যদি এখান থেকে একটা চলন্ত ব্রিজ করে দিতে পারি, চলন্ত ওই যে ইগুলা করে দিতে পারি, সিঁড়িগুলা, তাহলে কিন্তু ওঠার সময় সুবিধা হবে, আবার নামার সময় সুবিধা হবে। সেক্ষেত্রে কিন্তু বুড়া মানুষ, সব মানুষগুলাই কিন্তু এই ওভারব্রিজ দিয়ে পারাপার করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু রেলগেটের উপরেও আমাদের চাপ কিন্তু কম পড়বে। আমি তারপরে আমি আমাদের একটু এনাম আপনার সাথে আমি একটু শাহিন ভাইয়ের সাথে আমার একটা প্রস্তাবনা এরকম, যেহেতু এজ এ ঈশ্বরদীর সন্তান হিসেবে আমরা শুনেছি এনামদের বাড়ি পার হয়ে যে হচ্ছে সারাঘাট, এই সারাঘাটে 100 বছর আগে মূল ঈশ্বরদী ছিল। শাহিন ভাই, আমার কথা হলো, যেহেতু আমার এখন 4.5 লাখ ভোটার, আমার এখন ঈশ্বরদীতে এই অঞ্চলে মানুষ থাকে 7.5 লাখ, যার মধ্যে 7 থেকে 15,000 লোক বিদেশি। আমরা রেলটাকেই এক্সটেনশন করে আবার পুরনো জায়গায় নিতে পারি কিনা, এবং রেলটাকে এক্সটেনশন করে পুরনো মানে ওই এয়ারপোর্টের পাশ দিয়ে বেরোয় যে রেলওয়ে চলে যাবে হচ্ছে বাইপাসের সাথে। এবং গতদিন আমাদের সবার প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই একটা কথা বলেছেন যে ঈশ্বরদী, আটঘরিয়া এবং লালপুরকে কানেক্টিং করে আমরা জেলা আন্দোলনে যেতে পারি কিনা। কারণ জেলা আন্দোলনে যে গেলে একটা জেলার চাইতেও অনেক গুরুত্বপূর্ণ ঈশ্বরদী, এখন অনেক জেলার থেকেও ঈশ্বরদী গুরুত্ব বহন করে। আমরা পথ পরিক্রমাতে দেখেছি এইবারই হয়তো জেলা ঘোষণা হয়ে গেল, বহু মানুষ বহু রকম প্রতিশ্রুতি দিয়েছেন, তো কোনো প্রতিশ্রুতি কাজ করেনি। শাহিন ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে ভৌগোলিকগত কারণেই আমাদের ডেভেলপমেন্ট গুলো কিন্তু হয়েছে। রূপপুর মানে পারমাণবিক কেন্দ্র হয়েছে পাকিস্তান আমলে, তখন থেকে এই ব্রিটিশ রেল মানে শহর হয়েছে ব্রিটিশ আমল থেকে। তো এখন হচ্ছে আমাদের পরিকল্পনা দরকার, পরিকল্পিতভাবে সাজানো দরকার, তা আমাদের একটা মাস্টার প্ল্যান দরকার। এখন
আমি এটা নিয়ে যতটুকু ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে দেখেছি যে আপনি শহরের উপর দিয়ে ফ্লাইওভার করতে, ধরেন আপনাকে দাসুরিয়া থেকে শুরু করতে হবে ফ্লাইওভার, ফ্লাইওভার এসে বা আপনার যদি আলাস থেকে শুরু করেন, আলাস থেকে শুরু করার পরে আবার কানেক্টিং করে এল প্যাটার্ন করে বিমানবন্দর সড়কে ঢুকে যাবে, আবার 30 বছর পরে আবার এই ফ্লাইওভারের নিচেই আবার যানজটের তৈরি হবে। যার ফলে যেহেতু এটা রেল কেন্দ্রিক শহর, রেলকেই যদি আমরা জাস্ট, কারণ আপনি জানেন যে আর কয়েকদিন পরে হার্ডিং ব্রিজকে কিন্তু পরিত্যক্ত ঘোষণা করবে এবং আরেকটা রেল ব্রিজ হবে, যেই রেল ব্রিজটা হয়তো হতে পারে সারা টু কানেক্টিং ওই অঞ্চল দিয়ে, বা একটু, যেহেতু আপনি রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পাশে অতি থাকা যাবে না, এগুলার কিছু ম্যান্ডেটরি ব্যাপার আছে যেগুলো আস্তে আস্তে হচ্ছে দূরে চলে যাবে। তো আমার প্ল্যানিং বা একমত হবেন, বা আমরা যারা জনপ্রতিনিধি তাদের কাছে নির্বাচিত যেই হবে ঈশ্বরদী মানুষ যোগ্য প্রার্থীকে বেছে নেবে, আমরা পরিকল্পিতভাবে শহরটাকেই সারার সাথে ওই দিকে চলে গেল, ওর সাথে কানেক্টিং এয়ারপোর্ট এর সাথে কানেক্টিং হয়ে চলে গেল, এরকম করা যায় কিনা আমরা জি শাহিন ভাই। ধন্যবাদ শামীমকে। আসলে বিষয়টা হচ্ছে যে ঈশ্বরদীর বিভিন্ন সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা আমরা এগুলা গুরুত্ব অনুধাবন করি। এখন যে বিষয়টা যেটা ঈশ্বরদী রেল কেন্দ্রিক, ঈশ্বরদী কিন্তু সারা কিন্তু ওখানে নৌবন্দর ছিল। ব্রিটিশ আমলে জি কিন্তু জি নৌবন্দর এবং থানা লোকোশেড এগুলা কিন্তু সারাতেই ছিল। আমি সেই জি সারারই সন্তান, আমার দাদার বাড়ি কিন্তু সারাতে, ঠিক জি আছে? তো সেখানে দেখেছি ঈশ্বরদী থানা ছিল সারাতে, লোগোশেড ছিল সারাতে এবং নৌবন্দর ছিল। কালের পরিক্রমায় সেগুলা বিলুপ্ত হয়েছে। তা আজকে যেটা বলা হচ্ছে যে হার্ডিং ব্রিজ আসলে আমাদের যে ১০০ বছরের ছিল সেটা পার হয়ে গেছে। নতুন করে একটি ব্রিজ করার পরিকল্পনা চলছে। সেটা হ্যাঁ হয়তোবা সারার দিক দিয়ে হতে পারে। আজকে দেখা যাচ্ছে যে ঈশ্বরদীতে কিন্তু রেলের পর্যাপ্ত প্রচুর জায়গা রয়েছে পরিত্যক্ত অবস্থা। এই সমস্ত পরিত্যক্ত জায়গায় ভাসমান মানুষ তারা বস্তি করে আজকে ঈশ্বরদীতে যে কথা এনাম বলল যে রেলগেট, এটা কিন্তু মানুষের ঈশ্বরদীবাসী রয়েছে, যেমন বললো চীনের হুয়াংহো নদী যেমন অভিশপ্ত, তার যে একটি ছিল ঈশ্বরদীবাসীর এমন একটি অবস্থা যে রেলগেটে যদি কখনোই হয় আধা ঘন্টা ৪০ মিনিটের আগে ওখানে সেই যানজটটা ছাড়ে না। আমরা দেখি রাজশাহী যেতে হলে পারে ওখানে অ্যাম্বুলেন্স আটকে থাকে, ওই পার থেকে মানুষ হসপিটালে নিতে আসার সময় আটকে থাকে, অনেকে রেলগেটে মারা যায়। এটা কিন্তু আমাদের একটি বড় সমস্যা। শুধু ফ্লাইওভার অথবা আন্ডারপাস করে, যেহেতু এনাম যেমন বলেছে, শামীমও বলেছে পরিকল্পনা, অবশ্যই ঈশ্বরদী শহরের গুরুত্ব অনুধাবন করে একটি মাস্টার প্ল্যান হওয়া উচিত। ইতিপূর্বে ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেছুর বাবলু তিনি একটি জরিপ করে পরিকল্পনা মাস্টার প্ল্যানের একটি করেছিল, যা পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার তারা জোরপূর্বক তারা হচ্ছে মানুষের যে ভোটের অধিকারকে হরণ করে তাদের দলীয় লোকজন দিয়ে যে কাজগুলা করেছে, যে প্রার্থী যারা ওই চেয়ারে বসেছে, অধিষ্ঠিত হয়েছে মেয়ররা, তারা কিন্তু ঈশ্বরদীর উন্নয়নের জন্য কাজ করে নাই। তারা শুধু নিজেদের পকেট ভারী করার জন্য বিভিন্ন প্রকল্প থেকে কিভাবে অর্থ লুটপাট করতে হবে সেটাই করেছে। আপনারা দেখেছেন ইতিপূর্বে যেটুকু পরিকল্পিত কাজ হয়েছিল সেটা কিন্তু মোখলেছুর বাবলুর আমলে, যখন মোখলেছুর বাবলু ঈশ্বরদী পৌরসভার তিনি তিনবারের নির্বাচিত মেয়র ছিল। ঈশ্বরদী এবং সবচেয়ে একটি সফল সমস্যা মেয়র ছিল, বলা হয় তাকে। সেটা জনগণ বলবে, জনগণ হ্যাঁ সেটা বিচার করবে, জনগণ সেটা বলবে। ঈশ্বরদীতে যে বাস স্ট্যান্ড যেটা ছিল ঈশ্বরদী বাজারে, ওভারব্রিজের ওখানে, এটা কিন্তু একটা বড় সমস্যা ছিল। সেই সময় কিন্তু মোখলেছুর বাবলু কিন্তু সেই টার্মিনালটাকে ওখান থেকে বাসটাকে রেলগেটে নিয়ে এসেছিল। রেল তখন জায়গা দিতে চাচ্ছিল না, একরকম জোর করে কিন্তু ওই জায়গাটা নিয়ে পরবর্তীতে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তিনি সেটা পাশ করে নিয়ে সেখানে কিন্তু টার্মিনাল করেছে, যার কারণে কিন্তু কিছুটা লাঘব হয়েছে। তাই মনে করি ঈশ্বরদী রেলগেটের সবচেয়ে প্রয়োজন হচ্ছে আন্ডারপাস। যদি এই জন্য একটা পরিকল্পনা দরকার। ওখান থেকে যদি নতুন ভাবে যদি হার্ডিং ব্রিজকে পরিত্যক্ত করে যদি ব্রিজ হয়, অবশ্যই সারা এদিক দিয়ে হবে। সেটা হয়ে রেল একটি পরিকল্পনা করিয়ে এই জন্য যোগ্য প্রার্থী নেতৃত্ব দরকার। যেটা বলেছে যে
আমরা ইতিপূর্বে যাদেরকে দেখেছি, আমরা দেখেছি যে ঈশ্বরদীর জন্য কাজ করে না। আমরা মনে করি যে হাবিবুর রহমান হাবিব একজন যোগ্য প্রার্থী, একজন শিক্ষিত মানুষ। তিনি তার তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তাদের অনেক জুনিয়র যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছিল জুনিয়র ভাই, তারা কিন্তু এখন সচিব বা বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় জায়গায় রয়েছে। তা আমি মনে করি যে হাবিবুর রহমান হাবিব যদি নির্বাচিত হয়, তাহলে পারে তাদের সহযোগিতা ঈশ্বরদীকে একটি পরিকল্পিত ঈশ্বরদী আটঘর করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটি সমস্যা অনেক রয়েছে। আপনারা দেখেন, আমরা তো শুধু কৃষি সেক্টরটা বললাম, আর হচ্ছে রেলগেটের যে রেলের যে এটা বললাম। এনাম বলেছে ঈশ্বরদী স্টেশনে আমরা ইতিপূর্বে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করেছি, মানববন্ধন করেছি যে ঈশ্বরদীতে চলন্ত সিঁড়ি অথবা লিফট দেওয়ার জন্য। ঈশ্বরদী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, ব্রিটিশ আমলের জংশন, আজকে অবহেলিত। আজকে বিভিন্ন যে ট্রেনগুলো আছে ঈশ্বরদী থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এগুলো ঈশ্বরদীর মানুষকে সোচ্চার হতে হবে এবং ঈশ্বরদীতে একজন যোগ্য জনপ্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে হবে, যিনি ওই পার্লামেন্টে সোচ্চারভাবে এই দাবিগুলো উপস্থাপন করবে। আমরা যারা ঈশ্বরদীবাসী রয়েছি, আমাদের ঈশ্বরদীর উন্নয়নের স্বার্থে, আমাদের স্বার্থে আমাদেরকে মাঠে নামতে হবে। তাদের সেই পার্লামেন্টে যিনি যাবেন, তিনি ওখানে ওই আমাদের এই সমস্যাগুলো উপস্থাপন করবেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য পার্লামেন্টে করবেন এবং আমরা রাজপথে থেকে ইনশাল্লাহ আমাদের সেই দাবিগুলো পালন করব। ঈশ্বরদীর আরো অনেক সমস্যা রয়েছে। আরেকজন ছোট ভাই আরেকজন রয়েছে, পরে আবার কথা বলবো। হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কথা বললেন। হাবিবুর রহমান হাবিব ভাই শুধু একজন ছাত্র নেতাই না, একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। বিগত সরকারের যে অত্যাচারের আমলেও উনি এই টক শোতে যে একটাই মানুষ আমি দেখেছি যিনি সবার সামনে সত্য কথাটা সাহসীর সাথে বলেছেন। আমরা আসলে গর্ববোধ করি যে হাবিবুর রহমান হাবিব ভাইয়ের মতো একজন জাতীয় পর্যায়ের নেতা আমাদের রয়েছেন এবং সদা সত্য এবং বলিষ্ঠ কণ্ঠস্বর। আমরা আসবো, আমি একটা ভয়াবহ চিত্র আপনাদেরকে তুলে ধরে। গত 2 মাস যাবত আমরা একটা জরিপ করেছি। আমরা আপনাদেরকে বললাম যে 7.5 লক্ষ মতো মানুষ এই জনপদ বাস করে, ভোটার হয়তো 4,40,000। এর মধ্যে 42% হচ্ছে ইয়াং জেনারেশন। ভয়াবহ চিত্রটা হচ্ছে ঈশ্বরদী এই এরিয়াতে বা এই আটঘরে ঈশ্বরদী এরিয়াতে প্রায় 37,000 ইয়াং জেনারেশন মাদকাসক্ত, যেটা ভয়াবহ একটা চিত্র। এর মূল কারণ হচ্ছে, দেখেন আমাদের ঈশ্বরদীতে সাহিত্য সংস্কৃতির চর্চা গুটি কয়েক নিবু নিবু অবস্থায় গুটি কয়েক ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদে কিছু সিনিয়র ব্যক্তিবর্গ যারা পালন করেন। ইয়াং জেনারেশনের মধ্যে কোনো সাহিত্য সংস্কৃতির চর্চা নাই এবং মাদকাসক্ত। এবং আপনি দেখবেন যে সব সংগঠনগুলো গত 15, 17, 20 বছরে এইগুলো প্রায় মৃতপ্রায় অবস্থা। তো এই বিষয়ে আমি কথা বলবার জন্য এককালের তুখোড় ছাত্র নেতা এবং যে ছোটবেলা থেকেই আমার সাথেই একসাথেই আমরা স্কুল জীবন থেকে সাহিত্য সংস্কৃতির বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ সম্পাদক জনাব শাহিনুদ্দিন শাহিনকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। সাংস্কৃতিক যে অবক্ষয়, সেখান থেকে আমাদের উত্তরণের কোনো প্ল্যানিং আপনার আছে কিনা? জি, আসসালামু আলাইকুম, সবাইকে অপরন্ত শুভেচ্ছা। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের এই মুকলেসুর রহমান বাবলু ভাই মোহামেডান ক্লাবের নিউ কলোনি মাঠে বিভিন্ন বাসা থেকে চৌকি এনে বাঁশ দিয়ে সেই চৌকিগুলোকে উঁচু করে মঞ্চ বানিয়ে নাটক সংস্কৃতি সন্ধ্যা হতো। আর সেখানে আমরা অনুষ্ঠান শুরু করতাম কোরাস দিয়ে। আমরা গান গেতাম, আমাদের দেশটা স্বপ্নপুরী। আমরা গান গেতাম একদিন ছুটি হবে, আমরা গান গেতাম হার জিত চিরদিন থাকবে। এই যে ছোটবেলার সেই দিনগুলো এখন যখন মনে পড়ে তখন চিন্তা করি যে সেই দিন আর এই দিনের মধ্যে অনেক পার্থক্য। ঈশ্বরদীতে সাহিত্য সংস্কৃতি চর্চা নেই বললেই চলে। আমরা যখন স্কুলে পড়েছি
তখন আমরা বিভিন্ন থানা পর্যায় থেকে জাতীয় জেলা পর্যায় থেকে জাতীয় বিভাগীয় পর্যায়ে, তারপর জাতীয় পর্যায়ে আমরা যে প্রতিযোগিতামূলক যে কম্পিটিশন গুলো ছিল এইগুলো বিগত দিনে সরকার কমিয়ে দিয়েছিল, যার জন্য স্কুল কেন্দ্রিক যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলো এগুলো কম হয়েছে। আর ঈশ্বরদীতে এক সময় যে চর্চাগুলো ছিল, মঞ্চ নাটক, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বর্ষপূর্তি হোক, বাৎসরিক প্রোগ্রাম হোক, বৈশাখের প্রোগ্রাম হোক, জাতীয় দিবসের প্রোগ্রাম হোক, এই প্রোগ্রামগুলো এখন নেই। ললিত কলা একাডেমি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ললিত কলা একাডেমি সম্পূর্ণ বন্ধ। সংস্কৃতি নিকেতন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সংস্কৃতি নিকেতন টোটালটাই বন্ধ। দু একটা যা নতুন প্রতিষ্ঠান হয়েছে সেখানেও তেমন কিছু দেখা যায় না। আমরা প্রেস ক্লাবের গলিতে যেটা ধরে রেখেছি সেটা হচ্ছে ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদ। আমরা এখন চেষ্টা করছি, আলমগীর ভাই আমাদের সেক্রেটারি, আলমগীর ভাই আছে, কামাল ভাই আছে, সোনু ভাই আছে, আমরা চিন্তা করছি আগামী দিনগুলোতে জাতীয় দিবসে স্কুল কেন্দ্রিক যে প্রতিযোগিতাগুলো, এই প্রতিযোগিতাগুলোর মাধ্যমে আমরা ছেলে মেয়েদের স্কুল লাইফ থেকে কিভাবে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আগ্রহ সহকারে তাদেরকে সংস্কৃতি চর্চায় প্রাধান্য দিয়ে তাদেরকে সংস্কৃতির প্রতি আগ্রহ করা যায়, এইগুলো নিয়ে আমরা প্রত্যেক সপ্তাহে একটি করে বৈঠক করি। সেখানে পলাশ ভাইও থাকে, লুলু ভাইও থাকে, অনেকেই গণ্যমান্য ঈশ্বরদীর বেশ কিছু লোকজন থাকে যারা আসেন। একটু যোগ করি আমি, আপনার যে সাহিত্য সংস্কৃতি পরিষদে ওখানে যে জায়গা, ওখানে আপনি 30 জনের বেশি লোক বসতে দিতে পারবেন না। আমরা দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে ঈশ্বরদীতে এখন পর্যন্ত কোনো অডিটোরিয়াম নেই। ঈশ্বরদীতে এই যে ফেব্রুয়ারির মাস, প্রথম আজকে ফেব্রুয়ারি মাস, ভাষা শহীদদের আত্মত্যাগের মাস, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই ভাষা, সেখানে কোনো ভাষা সোসাইটি নাই। আজকে শিক্ষা ব্যবস্থায় আমাদের ধসে পড়েছে। আজকে যখন এই এআই এর যুগে আমরা ভাষা শিক্ষার কোনো ব্যবস্থা নাই, না আছে ইংরেজি, না আছে বাংলা, না আছে চাইনিজ, না আছে রাশিয়ান, আমাদের ভাষা শিক্ষার কোনো ইনস্টিটিউশন নাই। আপনি যেখানেই যাবেন মাদকাসক্তের ভয়ে কথা বলতে পারবেন না। যখন কথা বলতে যাবেন, আপনি গান গাইতে যাবেন, একটা অনুষ্ঠানের মধ্যে তারা একটা বিশৃঙ্খলা তৈরি করবে। এই জিনিসগুলোর অভাব হচ্ছে যে আমাদের নেতৃত্ব যারা দিয়েছেন তারা ছিলেন তাদের ধান্দায় ব্যস্ত। এই জনগণের যে কথা, জনগণের যে প্ল্যানিং, এই কানেক্টিভিটি কখনোই ছিল না। না থাকার ফলে কি হচ্ছে, একটা বেওয়ারিশ জাতিতে আমরা পরিণত হয়েছি। কিন্তু আমাদের অঞ্চলটা প্রোডাক্টিভ, আমাদের সমাজ ব্যবস্থাটা একটা বেওয়ারিশ সমাজ ব্যবস্থার মধ্যে পরিচালিত হয়েছে। এই জিনিসগুলোকে শাইন যে কথাটা খুবই ইম্পর্টেন্ট বলছিলেন, যে আমরা যদি জেনারেশন তৈরি করতে না পারি, আমরা যদি শিক্ষিত কালচার জেনারেশন, সভ্য জেনারেশন তৈরি করতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব ধরে রাখতে পারবো না। এনাম সাহেব একটা কথা বলেছেন, আমি আরেকটু কানেক্টিং বলি। দেখেন, প্রথম হচ্ছে আমরা কিন্তু একটা জলবায়ু সাফারিং এর মধ্যে যাব। কি? যেখানেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হয় সেখানেই টেম্পারেচার 1 to 3 ডিগ্রি বেড়ে যায় অটোমেটিক ভাবে। এটা কিন্তু যতই পরিবেশে, তাহলে আমাদের ঈশ্বরদী শহরে যে প্রাচীন গাছগুলো পাকশিতে ছিল ঈশ্বরদী শহরে, আপনি এখন ঈশ্বরদী শহরে দেখবেন কোনো গাছ নাই। তাহলে আমার যেই আলহাজ থেকে একদম শহরের মাঠ পর্যন্ত, বিমানবন্দর পর্যন্ত থেকে শুরু করে আটঘরিয়ার সেই অঞ্চল থেকে দাসুয়া, সব রাস্তাগুলোকে কৃষিবিদ আছেন, আমি জোরে সোরে এনামকে এই বিষয়ে সোচ্চার হতে, আমরা আগামী 2 বছরে আমাদের যোগ্য জনপ্রতির নেতৃত্বে আমরা 10 লাখ গাছ লাগাবো। 10 লাখ গাছ লাগাতে ভাই বেশি টাকা লাগে না। আমি যদি 20 টাকা করে ধরি, আমরা জনগণ সোচ্চার হই, ঈশ্বরদীর বহু মানুষ আছে যারা স্পন্সর করে ফেলতে পারে। ঈশ্বরদী তো একটা প্রোডাক্টিভ শহর, শিল্পাঞ্চল। আমার প্রথম কাজ যে আমি গ্রিন এনভায়রনমেন্ট করব, প্ল্যানিং মাফিক, এবং সেই গাছগুলো আমার পরিচর্যা করতে হবে। কারণ আমি যদি অক্সিজেন না পাই, আমার বাসযোগ্য যদি অবস্থান না পাই। আর একটা শাহিন ভাইকে আমি অনুরোধ করব যেগুলো একটু নোট ডাউন করে আমাদের যোগ্য নেতৃত্বে যিনি প্ল্যানিং এ আসবেন, কারণ আমাদের জাতীয় লিডার
জনাব তারেক রহমান একটা কথা বারবার বলছেন, উই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য আমার ঈশ্বরদী শহরের মধ্যে দিয়ে একটা নদী আছে, শেরশাহ রোডের দিক দিয়ে, শাহিন ভাই, যে ক্যানেল, এটা কিন্তু একটা সময় নদী ছিল, যেটা পদ্মা থেকে বেরোয় ইসামতিতে। এই নদীটাকে আমরা কিন্তু মেরে ফেলেছি। এই নদীটাকে আমরা যদি খনন করে, যেই খাল খননের কাজ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন, এই খাল খননের মাধ্যমে আমরা ঈশ্বরদী শহরটাকে বিদেশি শহর, তিলোত্তমা শহর, ভেনিসের মতো করতে পারি। যে আমার রোডের চাপ কমানোর জন্য আমরা ওয়াটার ট্যাক্সি, দাসুরিয়া টু বিমানবন্দর, ওয়াটার ট্যাক্সি, আমার কিন্তু ক্যানেল আছেই, এটাকে জাস্ট পরিষ্কার করে 10 ফিট ডাব দিয়ে যদি আমি আমরা করে ফেলতে পারি, তাহলে ঈশ্বরদী একটা সুন্দর সিটিতে পরিণত হবে। এই বিষয়ে বলতে ভাই, হয় যে আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের জি আমলা জি, যারা রয়েছে তারা কিন্তু আসে, আমি বুঝে পাই না, এরা আসে চাকরি করতে, এরা চাকরি করতে আসে, এরা সবাই অধিকাংশ দুর্নীতিগ্রস্ত। একটি জিনিস লক্ষ্য করবেন আপনারা, যে ঈশ্বরদী থেকে রেলগেট থেকে আলহাজ মোড় পর্যন্ত ২ সাইডে ড্রেন করা হয়েছে। তো সবকিছুর একটি আইন থাকে, যে রোডস এন্ড হাইওয়ে যে জায়গা, সেই জায়গার থেকে মিনিমাম কত ফিট শহরের মধ্যে, সম্ভবত মিনিমাম পৌর আইন অনুযায়ী ৪ ফিট জায়গা ছেড়ে স্থাপনা করতে হবে। আপনারা জানেন যে আপনি বলেছেন যে একটি মামলায় ফাঁসির দণ্ড নিয়ে প্রায় ৬ বছর জেলে ছিলাম। জেল থেকে আসার পরে আলাস থেকে রেলগেট পর্যন্ত ড্রেন হয়েছে। সেই ড্রেনের অবস্থা হচ্ছে সাপের মতো আঁকাবাঁকা। কিন্তু ওখানে কিন্তু ওইভাবে নাই। রাস্তাটা কিন্তু সোজা হওয়ার কথা, ড্রেনটা সোজা হওয়ার কথা। তো এই সমস্ত আমলারা, এরা অর্থ খেয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে মানুষকে সুবিধা দিয়ে তার ড্রেনটাকে সাপের মতো আঁকাবাঁকা করেছে। আমাদের মন মানসিকতারই শুধু একজন একটি দল যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, কেউ যদি একজন একা পরিকল্পনা করে সবকিছু বাস্তবায়ন করতে পারবে না। আমরা রাষ্ট্রের জনগণ হিসাবে আমাদের কিন্তু রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। আমাদের মন মানসিকতা এমন যে আমরা রাষ্ট্রের যে জায়গা রয়েছে, পারলে পারে সেই রাষ্ট্রের জায়গার মধ্যে ঢুকে গিয়ে আমরা স্থাপনা করি। এগুলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটি কথা যেটা বললেন যে ঈশ্বরদী শহরের মাঝখানে যে ক্যানেল রয়েছে, এই ক্যানেলও প্রায় দখলের পর্যায়ে। এর আগে যে কথা বলতে হয়, মুখলেস বাবলু ওই জায়গা দিয়ে ক্যানেল করার সময় অনেকের স্থাপনা করে তারা বলে যে আমাদের জায়গা। অথচ আমার জানা মতে ওখানে ১৭ ফিট না ২৭ ফিট জায়গা, ওখানে কিন্তু ওই ক্যানেলের জন্য ওইটা আছে, কিন্তু আজকে সেই পর্যায়ে আর নেই। আজকে আমরা সচেতন না। আমরা কি করি, এই ড্রেনের মধ্যে গিয়ে আমরা ওই মাসে ১০০ টাকা দেওয়ার ভয়ে আমরা পলিথিনের মধ্যে বর্জ্য নিয়ে আমরা ড্রেনের মধ্যে ফেলে দিই। এই যে হচ্ছে অবস্থা। আর আরেকটি বিষয় হচ্ছে যে ঈশ্বরদী শহরকে সুন্দর করে গড়তে হলে অবশ্যই ঈশ্বরদীবাসীকে সচেতন হতে হবে। এবং একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন যে রেলগেট থেকে বাজার হয়ে যে রাস্তাটা, এই রেলের যে জায়গা, এটা অত্যন্ত সরু ছিল। এটাও কিন্তু তখন পৌরসভা থেকে কিন্তু ইউজিআইআরবি প্রজেক্টের আওতায় নিয়ে ওই রাস্তাকে প্রশস্ত করা হয়েছে। আজকে দেখবেন আপনারা যারা স্থাপনা করছে তারা কিন্তু সবাই কিন্তু রাস্তার জায়গার মধ্যে, যে নিয়ম কানুন তারা মানে না। বিগত বিগত এই ১৫টি বছর যারা ছিল, তারা শুধুই নিজেদের আখের গুছানোর জন্য তারা কাজ করেছে, তারা কোনো দিকে ভ্রুক্ষেপ করে নাই। আজকে দেখবেন যে মানুষ বাড়ি করছে, রাস্তার ভিতরে র্যাম নামাই নিয়ে আসছে। জায়গা তো ছেড়ে দেওয়া দূরের কথা, তারা রাস্তার মাঝখানে, রাস্তার ২ সাইড থেকে নিয়ে এসে রাস্তাটাকে সরু করে ফেলছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ তারা শুধু কিভাবে লুটপাট করবে সেই দিকে তাদের নজর। তারা কিন্তু এগুলা দেখছে না। আজকে এই করে ঈশ্বরদী শহরটাকে, একটি সুন্দর শহর, সেই শহরটাকে তারা নষ্ট করে দিয়ে দিয়েছে। আরেকটি যে কথা, যেমন ঈশ্বরদীর তো অনেক সমস্যা, আজকে মাদকের কথা উঠেছে। আজকে ঈশ্বরদীর যে সরকারি জায়গাগুলো, বিশেষ করে রেলের প্রচুর জায়গা পরিত্যক্ত, মানে বেদখল রয়েছে। এসব জায়গায় বিভিন্ন ভাসমান মানুষ এসে তারা ওখানে বসবাস করছে।
এখানে একটু সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হচ্ছে, মাদকের আখড়ায় পরিণত হচ্ছে। আজকে প্রশাসন তারা অর্থনৈতিক সুযোগ সুবিধা নিয়ে তারা এগুলাকে নিয়ন্ত্রণ করে না। এই জন্য দরকার একজন যোগ্য নেতৃত্ব, তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে তিনি এই মাদকের যে ভয়াবহ বিস্তার ঈশ্বরদের মাটিতে, এটা শুধু শহরে না, এটি আমরা লক্ষ্য করছি যে গ্রামে গঞ্জে ব্যাপকভাবে এই জিনিসগুলো ছড়িয়ে পড়েছে। বিগত যারা জনপ্রতিনিধি ছিল তারা তো ভোটের চিন্তা করেনি, তাদের তো ভোট লাগতো না, তারা শুধু দলীয় সমর্থন পেলে পারে, তারা জানে যে আমরা হচ্ছে পেশি শক্তি প্রয়োগ করে আমরা নির্বাচিত প্রতিনিধি পরিচয় দিতে পারবো। তারপরে তার মানে আমি শাহিন ভাই আপনার কথা একটু রেই ধরে বলি যে তার মানে আমরা কনক্লুশনে এরকম আসতে পারি যে আমাদের একটা যোগ্য নেতৃত্ব সিলেকশন করা আমাদের এখন খুব, যেমন রাষ্ট্রের জন্য তেমন আমাদের আমাদের এলাকার জন্য এলাকার জন্যই একজন যোগ্য নেতৃত্ব, যে হবে শিক্ষিত, যে হবে সৎ, যে হবে বলিষ্ঠ কণ্ঠস্বর, যে আপোষ করে না, এমন একজন নেতৃত্ব। আমরা জানি না যে সামনে 12 তারিখে নির্বাচন, জনগণ অবশ্যই তাদের যোগ্য নেতৃত্বকে বেছে নিবেন। আমাদের সময় একটু কম, আমি শাহিন ভাইকে আবার কনক্লুশনে আসবো। এনাম সাহেবের সাথে একটু আমি আসতে চাচ্ছি যে হেলথ ব্যবস্থা, আমি একজন ডাক্তার সাহেবকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম, শেষ মুহূর্তে উনি মানে আসতে পারেননি বা পৌঁছাতে পারেননি। আমরা যেহেতু 6 পর্বের আগামী 6 দিন এই অনুষ্ঠান করব, আজকে প্রথম পর্ব, পাবনা টিভি, ফেসবুক এবং ইউটিউবে এটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং পরবর্তীতে আপনারা যারা দেখতে চান এই পাবনা টিভিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। আগামী 6 দিন আমরা বিভিন্ন পেশার মানুষের সাথে কানেক্টিং হব, আটঘরিয়ার মানুষের সাথে কানেক্টিং হব, দাসুরিয়ার মানুষের সাথে কানেক্টিং হব, শাহপুর পাকশির মানুষের সাথে কানেক্টিং হব, বাজার ব্যবসায়ীদের সাথে কানেক্টিং হব, সর্বস্তরের মানুষের সাথে কানেক্টিং হব। শাহিন ভাইকে জাস্ট আরেকটু লিঙ্ক দিয়ে দিই যে পোস্ট অফিস মোড় থেকে হাসপাতাল রোড আপনি এক্সটেনশন করবেন, ধরেন আরো 10 ফিট রাস্তা এক্সটেন্ড করবেন, জনগুরুত্বপূর্ণ হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা, আমাদের একটা মডার্ন হাসপাতাল নাই যেখানে আইসিইউ আছে বা আছে, শুধুমাত্র একটি হেলথ ব্যবস্থাপনা। তাহলে আমার এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে যে 2টা গাড়ি পাশাপাশি যেতে পারে না, এবং আজকে অটো রিক্সার কারণে এই শেরশা রোড যেমন চিপা, হাসপাতাল রোডটাও ওই রকম চিপা, যার ফলে একটা জনদুর্ভোগ চরমে। তো এই জিনিসগুলোর জন্য প্ল্যানিং দরকার। আমি এনাম সাহেবের কাছে আবার একটু আসছি যে, এবং তার আগে এনাম সাহেবকে বলার আগে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওনার বড় ভাই, এনাম সাহেবের বড় ভাই, ঈশ্বরদীর বিশিষ্ট চিকিৎসক জনাব সাইদুল ভাই কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং পাশাপাশি আমাদের ঈশ্বরদী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আজিজুর রহমান শাহিন ভাই অত্যন্ত অসুস্থ, তার জন্য দোয়া কামনা করছি। শাহিন ভাই একজন বলিষ্ঠ কণ্ঠস্বর এবং আপনারা জানেন যে দীর্ঘ কারাভোগ করেছেন ষড়যন্ত্রের শিকার হয়ে একসাথে, তার জন্য আমরা দোয়া প্রার্থনা করেছি শাহিন ভাই যেন অতি দ্রুত আমাদের সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তো এনাম সাহেবের কাছে আমার সর্বশেষ, আমি জানি এনাম সাহেব অসুস্থ এবং সারাদিনই উনি বিভিন্ন কর্মকাণ্ড ঢাকা শহরে করে থাকেন, বক্তৃতা। তো আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে প্রাইভেট সেক্টরও কিন্তু এগিয়ে আসছে, আপনি জানেন যে ঈশ্বরদীতে প্রাণ বা আরআরপি বলে আর একটা কোম্পানি, বা কৃষি এগ্রো, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। আপনি যেহেতু কৃষি হচ্ছে নির্ভর কাজ করেন, এবং আমরা আরেকটু ইনফরমেশন দিয়ে দিই, আমাদের অঞ্চলে পাশের আসন কৃষিবিদ জনাব হাসান জাফির তুহিন, ইনি একজন নামকরা কৃষিবিদ, এবং তিনি যদি আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারেন, আমরা আশা করতে পারি যে আমরা হয়তো কৃষিমন্ত্রী পেতে পারি। তো তুহিন ভাইয়ের প্রতিও আমাদের ঈশ্বরদীবাসীর পক্ষ থেকে মানে শুভকামনা থাকবে, এবং জনগণকে বলবো যে চাটমোহর বা পাবনা 3 আসনের লোকজন তাকে জয়যুক্ত করবেন। এনাম সাহেব, আমার সাথে এক কথায় আমরা একমত কিনা যে আমরা একটা যোগ্য নেতৃত্ব চাই? আচ্ছা, আমি একটু পিছনের দিকে একটু পিছনে একটু বলতে চাই 2-1 মিনিট। হ্যাঁ, সেটা হলো যে আপনারা সবাই দেখেছেন
আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়াটাকে গ্রিন আবহাওয়া তৈরি করার জন্য উনি কিন্তু বলেছে যে 5 বছরে 25 কোটি গাছ রোপণ করবে। তো 1 বছরে তাহলে 1 কোটি করে গাছ রোপণ করবে। সেক্ষেত্রে ঈশ্বরদীতে কিন্তু আমাদের বিএনপির ম্যানুফ্যাকচারিং এ আছে ঈশ্বরদীতে গাছ রোপণ করার জন্য। তা আমরা যদি সঠিক যোগ্য নেতৃত্ব ঈশ্বরদী বেছে নিতে পারি এবং সঠিক নেতৃত্ব যদি আনতে পারি, তাহলে অবশ্যই ঈশ্বরদীর আবহাওয়া এটা পরিবর্তন করা সম্ভব। সেকেন্ড হলো ঈশ্বরদীতে আমাদের যে জলবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এটার কারণে কিন্তু ঈশ্বরদী এমনি 40-41 ডিগ্রি তাপমাত্রা কিন্তু উঠে। এখন আগামী দিনে কিন্তু আরো বাড়বে, 43-44 এরম যাবে কিন্তু। এই কারণে আমাদের কিন্তু এই পরিবেশ রক্ষার জন্য গাছ রোপণ করার কোনো বিকল্প নাই। এই কারণে আমাদের জনপ্রতিনিধিকে এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে যে আগামী দিনে আমাদের রাস্তার পাশেগুলা কিংবা নদীর পাশ দিয়ে স্কুল টিস্কুল সব জায়গাটাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আমাদের এই ব্যাপারে আগানো উচিত। আর একটা কথা বলি, আমার বড় ভাইয়ের কথা বলা হয়েছে, আসলে ডাক্তার সাইদুল ইসলাম বড় ভাই ছিল, উনি আমাদের পরিবারের অভিভাবক ছিল। উনি খুবই নিবেদিত প্রাণ ছিলেন এবং উনি সবার সাথে খুবই মিশতেন এবং ঈশ্বরদীর মানুষের চিকিৎসার জন্য উনি কিন্তু ওনার জীবনটাই উৎসর্গ করে দিয়ে গেছেন। এবং উনি কিন্তু যখন যেখানে যে ডাকতো সব জায়গায় কিন্তু উনি যেত। সর্বশেষ হলো উনি একটা জাতীয়তাবাদী আদর্শের শক্তির একজন কিন্তু কর্মী ছিল এবং উনি এই লাইনটাকে খুবই পছন্দ করতেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা চাই আগামী দিনে ঈশ্বরদীর যারা এই ডাক্তারি পেশা বিভিন্ন পেশায় যারা আছে তারা যেন ঈশ্বরদী এসে ঈশ্বরদী মানসিক সেবা দেয়, যাতে ঈশ্বরদীর মানুষের এই সেবাগুলোকে পেতে পারে। এবং সর্বশেষে একটি কথাই বলবো যে আমাদের পাবনাতে শুধু হাসান জাবির তুহিন ভাই না, আমাদের পাবনার সদরে কিন্তু অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আছে, উনি কিন্তু শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং উনিও কিন্তু আগামী দিনে একটা ভালো জায়গায় ইনশাল্লাহ উনি দাঁড়াবে আর কি, ইনশাল্লাহ পাবে। এই কারণে মনে করি যে ঈশ্বরদীর আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে যোগ্য মানুষকে ভোট দেওয়ার জন্য, যাতে করে ঈশ্বরদীর যে 16 বছর ঈশ্বরদীর মানুষ যে আত্মকেন্দ্রিক হয়ে নিজের নিজের উন্নয়ন করেছে, ঈশ্বরদীর উন্নয়ন করেনি, সেই জায়গা থেকে আমরা হাবিবুর রহমান হাবিব ভাইকে চয়েস করতে পারি। উনি যোগ্য এবং উনি আগামী দিনে আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে উনার খুবই ভালো সম্পর্ক। বিগত 16 বছর উনি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে উনি কিন্তু সব জায়গায় সব কিছুতেই উনি কিন্তু প্রতিবাদ করেছে, টকশোতে বিভিন্ন জায়গাতে। এবং আমাদের এই যে আমাদের শাহিন ভাই, শাহিন ভাই কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে দলের জন্য। এবং মখলেছুর রহমান বাবলু ভাই, উনি কিন্তু সফল একজন মেয়র ঈশ্বরদীর এবং আমাদের বাসার পাশে যে রাস্তা এটাও কিন্তু বাবলু ভাই করে দিয়েছে। বাবলু ভাইয়ের সাথে কিন্তু আমার বড় ভাইয়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো বাবলু, আমরা আগামী দিনে চাই বাবলু ভাইয়ের মতন, শাহিন ভাইয়ের মতন, হাব্বের মতন মানুষ ঈশ্বরদীর নেতৃত্বে আসুক। আসলে ঈশ্বরদীর মানুষের উন্নয়ন হবে। এবং আমরা বাইরে থেকে যে শুনি ঈশ্বরদীর সবাই মাদক আসক্ত, এবং ঈশ্বরদী গেলে আমরা যে পরিবেশগুলা দেখি, আমার মনে হয় যে মাদক এটা জিরো টলারেন্স মাদকের ব্যাপারে আগামী দিনে যে জনপ্রতিনিধি আসবে এবং তার এনাম সাহেবকে মনে হয় আমরা একটু মিস করেছি। আবার আমরা একটু শাহিনুদ্দিন শাহিনকে 1 মিনিটে, শাহিনুদ্দিন শাহিন, আপনার প্ল্যানিং কি সামনে? সামনে সাংস্কৃতিক অঙ্গনকে প্ল্যানিং কি না, আপনি বলেন। সাংস্কৃতিক অঙ্গন আমার একটা জিনিস মাথায় আসে না, বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প যেখানে স্থাপিত সেখানে একটা ফ্লাইওভার করেনি বিগত দিনে, অথচ আমরা দেখছি উল্লাপাড়া একটা ফ্লাইওভার যেখানে সারাদিনে কয়টা গাড়ি উঠে, যেখানে রেলগেট দিয়ে কয়টা গাড়ি যায়, এখানে প্রয়োজন নাই। চুয়াডাঙ্গায় দেখলাম ফ্লাইওভার হচ্ছে, রাজশাহী যাইতে 2টা ফ্লাইওভার, সারাদিনে 3টা-4টার বেশি গাড়ি উঠে না। আর আমাদের ঈশ্বরদী যেখানে দেশের সর্ববৃহৎ প্রকল্প, সেখানে ফ্লাইওভার হবে না। বড় এক নেতা বলছিল, ওই আওয়ামী লীগ নেতা, 12.65 যে বিলিয়ন ডলার থানা লেভেলে হয় না ফ্লাইওভার। 12.65 বিলিয়ন ডলারের প্রজেক্ট, সেটা আবার এক্সটেনশন হলো আরো নতুন করে, নষ্ট করে শামীম, একটা সময় দেখবেন 20 বিলিয়ন ডলারের প্রজেক্ট এটা। আমার তো সন্দেহ আদৌ এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে কিনা, কারণ ভিতরে ঢুকছি, আমরা দেখছি যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। আদৌ যে বিদ্যুৎ উৎপন্ন হবে এটার আলোচনা কত অন্যদিকে, বছর পরে হবে। অন্যদিন করব। আর এটার আলোচনা অন্যরকম করব, কারণ রাশিয়া একটা যাই হোক, আমাদের এখন শহর, ঈশ্বরদীতে তারা সাংস্কৃতিক বুঝে শুনে অঙ্গন একেবারে investment ঝিমিয়ে করবে, পড়া। সেই আলোচনায় আমরা পরে যাব। আমি যেটা বলছি যে আমরা আগামী 6 পর্বের এই অনুষ্ঠানে আমরা খোলামেলা আলোচনা, আমাদের একটাই পয়েন্ট যে আমরা একজন যোগ্য প্রার্থী বেছে নিব। আমাদের জনপ্রতিনিধি হতে হবে যোগ্য,
যার কাছে শামীম আমরা সবসময় জানতে পারবো, বুঝতে পারবো, কানেক্টিং করতে পারবো, শেয়ারিং করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে বলার জায়গা থাকবে। এখন মানে অন্য কথা বলতে নাই, আমি অ্যাজ এ শামীম সঞ্চালক হিসেবে সবার একটু কাছে একটু আমি সমান, এক আমি মিনিট একটু বলতে পারি না, শামীম যার ফলে ই- হ্যাঁ এনাম। ঈশ্বরদের উন্নয়নের জন্য প্রথম দরকার আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, মতভেদ থাকবে, কিন্তু ঈশ্বরদের উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ সবাই হইতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মত পার্থক্য থাকতে পারে, আমার মতের ভিন্নতা থাকতে পারে, আমার চেহারার ভিন্নতা থাকতে পারে, কিন্তু ঈশ্বরদীর স্বার্থে আমরা সবাই এক। এই জায়গা থেকে ঈশ্বরদীর শাহিন ভাই, আমি একটা স্ট্র্যাটেজি, যেহেতু আমি মানে প্রাইভেট সেক্টরে আমি বিভিন্ন কোম্পানিতে জব করার সাথে একটা ক্যালকুলেশন বা স্ট্যাটিস্টিক, ঈশ্বরদীতে বছরে $7 বিলিয়ন পণ্য মানে প্রোডাক্টিভিটি, পণ্য বাজারজাত হয় ঈশ্বরদী থেকে, $7 বিলিয়ন। তাহলে বাংলাদেশের রাজস্বতে বড় ধরনের একটা ছোট্ট জায়গা থেকে বড় ধরনের কন্ট্রিবিউট কিন্তু করা হয়। এ তো সর্বশেষ শাহিন ভাই, আমরা আলোচনার একদমই শেষ মুহূর্তে, আপনি কনক্লুশন দিবেন আজকের আলোচনা এবং আপনার সামনে ভবিষ্যৎ প্ল্যান, যেহেতু ভোটের আর কয়েকদিন, আপনারা অনেক ব্যস্ত, সারাদিনেই অনেক পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন, দিন নাই রাত নাই, শারীরিকভাবেও অনেক অসুস্থতার মধ্যে আছেন, এর মধ্যেও আপনারা সময় দিয়েছেন, আপনি এসছেন, আপনাকে অশেষ কৃতজ্ঞতা পাবনা টিভির পক্ষ থেকে। শেষ মুহূর্তে আপনি কিছু বলবেন। ধন্যবাদ শামীমকে। আসলে সময় স্বল্পতা, যে সমস্যাগত হাসপাতাল, যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হয়েছে, আজকে ঈশ্বরদীতে স্বাস্থ্যর যে অবস্থা, হসপিটালের যে অবস্থা, এটা ঈশ্বরদীর মতো একটি জায়গা কল্পনা করা যায় না। এখানে ওটিতে কোনো অপারেশন হয় না, এক্স রে হয় না, কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হলে বাইরে করতে হয়। দুর্নীতিতে সয়লাভ। এই জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার, একজন যোগ্য প্রার্থী দরকার। আজকে আমাদের দেখেন, বিমানবন্দরটা বিমানবন্দরটা হ্যাঁ, বন্ধ করে দিয়েছিল এরশাদ আমলে। বিগত খালেদা জিয়া সরকার চালু করেছিল এবং 2001-এ আসার পর বিএনপি সরকার কিন্তু চালু করেছিল। পরবর্তীতে আবার সরকার পরিবর্তনের পরে কিন্তু এই বিমানবন্দরকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি দেখেন, খেলাধুলার যে কথা হয়েছে, আজকে যে মাদকে যে ঈশ্বরদী সয়লাব, একটি মাত্র স্টেডিয়াম অবহেলিত। এই 15 বছর স্টেডিয়ামের যে অবস্থা, এখন স্টেডিয়ামে হাঁটার মতো অবস্থা নাই। বিভিন্ন ঠিকাদাররা তারা তাদের পাথর, সিমেন্ট, বালি এইগুলা রেখে আজকে স্টেডিয়ামকে ইয়ার্ড বানিয়েছে, খেলার পরিবেশ নেই। তা আমরা চাই যে এগুলা উদ্ধার হোক, এগুলা উদ্ধার একটা পরিবেশ সৃষ্টি হোক। যখন ছেলেপেলে, যুব সমাজ, ছাত্র সমাজ যখন খেলার পরিবেশ পাবে না, তখন কিন্তু তারা কিন্তু বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন তাদের সঙ্গদোষে, লোহা ভাষায় আমাদের যে একটা প্রবাদ রয়েছে, এই সঙ্গদোষের কারণে তারা মাদকের প্রতি আসক্ত হচ্ছে। হ্যাঁ, তো এগুলা এই যুব সমাজকে, ছাত্র সমাজকে বাঁচাতে হলে বা ওর থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের এই সমস্ত পরিকল্পনাকে গ্রহণ করতে হবে। আপনারা দেখেছেন যে বিএনপির সময় বেনারসি পল্লী একটি বাংলাদেশ তাঁত বোর্ডের অন্তর্ভুক্ত বেনারসি পল্লী ওখানে স্থাপন করা হয়েছিল। সেটিকেও কিন্তু আজকে কিন্তু সেইভাবে কিন্তু নার্সিং করা হয় না, সেটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আজকে আমি শিক্ষা ব্যবস্থার কথা বলি। ঈশ্বরদী এত গুরুত্বপূর্ণ একটি জায়গা, আজকে কিন্তু তেমন ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। গুটি কয়েক, হাতে গোনা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। আজকে সেখানে ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতা, আবার এমনও শোনা যায় যে সেখানে ভর্তি হওয়ার জন্য সেখানে দুর্নীতির আশ্রয় নিয়ে এগুলো করছে। প্রত্যেকটি বাবা মা চায় যে একটি ভালো সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান তার ছেলে মেয়েকে লেখাপড়া করাবে। তাই আমি মনে করি ঈশ্বরদীতে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা প্রয়োজন। আমাদের যে প্রার্থী রয়েছে হাবিবুর রহমান হাবিব ভাই, শুধু হাবিব ভাই না, এনাম যে একটা কথা বললো, যে পাবনাতে শিমুল বিশ্বাস রয়েছেন, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষিবিদ হাসান জাফির তুহিন, হাবিবুর রহমান হাবিব। আমি পাবনাবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, শুধু একজন হাবিব বা একজন শিমুল বিশ্বাস, একজন তুহিনকে নয়, আপনারা এই ব্যক্তিগুলাকে, পাবনার যে যে সমস্ত যারা প্রার্থী রয়েছে, তারা অত্যন্ত যোগ্য প্রার্থী এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও তারা কিন্তু অনেক কিছু করতে পারে। তা আমি পাবনাবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই সমস্ত যোগ্য প্রার্থীদেরকে আপনারা দল মতের ঊর্ধ্বে এসে আপনারা নির্বাচিত সংসদে পাঠান, যাতে করে আমাদের অবহেলিত পাবনার যাতে উন্নয়ন হয়।
পাবনার উন্নয়ন হয়। আর যে সমস্ত যে তিনটা আমাদের এখানে প্রার্থী রয়েছে, সেই প্রার্থীদেরকেও আমরা বলবো, যদি জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠায়, বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, আজকে জনগণের যে আজকের যে ভাষা, আজকে জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে পাবনার জন্য কাজ করবেন, এটা আমি আশা করি, আমি বিশ্বাস করি। আমাদের যে প্রার্থীগুলো রয়েছে অত্যন্ত যোগ্য, হ্যাঁ, তারা ঐক্যবদ্ধভাবে পাবনা জেলার উন্নয়নের সাথে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আর পাবনাবাসীর কাছে আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, পাবনা জেলাবাসীর কাছে, আপনারা ধানের শীষে ভোট দিয়ে আপনারা এই সমস্ত প্রার্থীকে বিজয় করে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে প্ল্যান রয়েছে, যে স্বপ্ন রয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনারা সহযোগিতা করবেন। আগামী 12 তারিখে আপনারা সকলে ভোট ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে ভোট দিবেন। আমি এটা আশা করি, আমি বিশ্বাস করি। এই সমস্ত প্রার্থী যদি হয়, আর আমরা যারা ঈশ্বরদীবাসী রয়েছি, পাবনাবাসী, আমরা যদি জনগণ যদি ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই করি, অবশ্যই প্রার্থী যারা এখানে নির্বাচিত হবে, জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে, তারা ঈশ্বরদীর কাজ করতে যাতে আমরা বাধ্য করতে পারি, আমরা সেই চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আটঘরিয়া ঈশ্বরদী এই উত্তর জনপদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, যে অঞ্চলে প্রায় ব্রিটিশ আমল থেকে শিল্প, সংস্কৃতি, সভ্যতা, ব্যবসা, বাণিজ্য সব দিক থেকেই একটি গুরুত্বপূর্ণ জায়গা এই ঈশ্বরদী আটঘরিয়া। আমরা শামীম একটু আগামী বলতে 6 চাচ্ছিলাম, পর্ব, এক মিনিট। আজকে প্রথম শামীম, পর্ব। জি, এক মিনিট এনাম একটু বলতে চাই একটা কথা। বলবেন। জি, সেটা হলো যে আমাদের পাবনা যে 5টি আসন আছে, 5টি আসনে যারা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক মনোনীত হয়েছে, তাদের কাছে কিন্তু পাবনাবাসীর অনেক আশা আকাঙ্ক্ষা। তা আমি বলবো যে ফ্যাসিবাদী সরকারের দীর্ঘ 16 বছর যারা স্যাক্রিফাইস করছে, দলের জন্য কষ্ট করেছে, জেল খেটেছে, তারা সবাইকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে পাবনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা তাদের কাছে রাখবো। একদম একদম একদম। এই জন্যই আমরা চাই যে আমি মূলত এই যে পাবনা টিভি যে আয়োজনটা করেছে, যে স্ব এলাকা থেকে আমরা যদি আমাদের গঠনমূলক চিন্তা করি, সেই গঠনমূলক চিন্তাগুলো একটা প্ল্যানিং এর মধ্যে নিয়ে এসে জাতীয় প্ল্যানিং এর সাথে যুক্ত হলো। এই কানেক্টিং করার জন্য পাবনা টিভি আয়োজন করেছে 6 পর্বের অনুষ্ঠান। আজকে ছিল তার প্রথম দিন। আগামীকালকে যেহেতু পবিত্র শবে বরাত, শবে বরাতের জন্য আমরা অনুষ্ঠানটি করব না। আমরা শবে বরাতের শুভেচ্ছা জানাই সবাইকে। সবাই কালকে আমল করবেন, এজন্য কালকে আমরা অনুষ্ঠানটি করব না। কিন্তু তারপরের থেকে প্রচার যেদিন শেষ, তার আগের দিন পর্যন্ত আমরা ব্যবসায়ী, শিক্ষক, রাজনীতিবিদ, চিকিৎসক, সর্বপেশার সাংস্কৃতিক কর্মী, ক্রীড়াবিদ সবাইকে আমন্ত্রণ জানাবো এই অনুষ্ঠানে। আর দিন শেষে একটাই কথা, যে শাহিন ভাই আর একটু বলবেন, শেষ করবেন। ধন্যবাদ পাবনা টিভিকে এই ধরনের একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ সহ আলোচক এনাম এবং শাহিনুদ্দিনকে। আশা করব পাবনা টিভি তাদের যে পরিকল্পনা হাতে নিয়েছে, সুন্দরভাবে পাবনাকে একটি পরিকল্পিত পাবনা গড়ার জন্য তারা এই যে বিভিন্ন সমস্যা, বিভিন্ন যে দাবি দেওয়া রয়েছে, এগুলা সামনে নিয়ে উপস্থাপন করবে, এগুলা তুলে ধরবে। আগামী দিনে যারা জনপ্রতিনিধি হবে তাদের নজরে দেওয়ার জন্য যে এনাম যেটা বলেছে, রাষ্ট্রীয়ভাবে এটা করে আমাদের এখানে যারা রয়েছে, অবশ্যই তারা সেই রাষ্ট্রীয় যে কেন্দ্রীয়ভাবে যে পরিকল্পনা রয়েছে, সেটার সঙ্গে এই লোকাল যে আমাদের যে পরিকল্পনা, এগুলা সমন্বয় করে একটি সুন্দর পাবনা গড়ে তুলবে, এটা প্রত্যাশা করি। ধন্যবাদ পাবনা টিভিকে, ধন্যবাদ শামীমকে, ধন্যবাদ শাহিন এনামকে। ধন্যবাদ শাহিন ভাই। আমরা একদমই শেষ শাহিন প্রান্তে। ভাইকেও ধন্যবাদ। আপনাদেরকে অনুরোধ জানাবো, সুপ্রিয় দর্শক, আপনারা এনাম সাহেব আরেকটু বলবেন। এক সেকেন্ড, মানে আমার হাতে আর সময় শাহিন নেই। ভাইকেও ধন্যবাদ, তারপরে শাহিনকেও ধন্যবাদ, বন্ধু শামীমকেও ধন্যবাদ, এবং পাবনা টিভিকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। আগামী দিনে এই অনুষ্ঠানের মাধ্যমে যেন পাবনাবাসী নতুন করে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। শাহিনুদ্দিন শাহিন, আপনি 1 সেকেন্ডে একটু শেষ করবেন। সবাইকে তৃতীয় শুভেচ্ছা আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এগিয়ে যাক পাবনা টিভি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এগিয়ে যাব, বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে। আধুনিক বাংলাদেশ গড়ব। ঈশ্বরদী আটঘরিয়া হবে তিলোত্তমা ঈশ্বরদী।
আটঘরিয়া, এই প্রত্যয়কে সামনে রেখে আগামী 12 তারিখে আপনারা বেছে নেবেন আপনাদের যোগ্য প্রার্থীকে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর পাবনা টিভি যে চ্যানেলটি এই অনুষ্ঠানে আয়োজন করছে সেটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক এবং ইউটিউবে আপনারা আপনাদের মতামত করবেন এই আশাবাদ রেখে, এবং আগামী পরশুদিন, মানে আগামীকালকে অনুষ্ঠানটা হবে না, আগামী পরশুদিন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমি শামীম হাসান আছি আপনাদের সাথে। ধন্যবাদ শাহিন ভাই, ধন্যবাদ এনাম, ধন্যবাদ শাহিনুদ্দিন আল্লাহ শাহিন হাফেজ। এই অনুষ্ঠানে সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।